আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের আলোচনায় দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময় বলবো না, নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দিয়েছেন, জুমে ভাষণ দিয়েছেন। তিনি বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের এই ভাষণে অনেকগুলো প্রসঙ্গ তিনি আলোচনা করেছেন। তিনি আমাদের গালাগাল করেছেন, উন্নয়নের ফুলঝুরির বিশাল বিশ্লেষণ দিয়েছেন এবং অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন। এই সব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট আলোচক, শিক্ষক, বুদ্ধিজীবী ডক্টর তাজ হাশমি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তো স্যার, আপনি জানেন যে আমি যেটি বলছিলাম যে শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে জুমের মাধ্যমে একটি বৈঠক করেছেন, অনলাইনে একটি বৈঠক করেছেন। বৈঠক বলতে একতরফা তিনি বক্তৃতা দিয়ে গেছেন। বলা চলে গত 14 বছরের উন্নয়নের কথিত ফিরিস্তি তিনি তুলে ধরেছেন এবং আমাদের গালাগাল করেছেন এবং কিছু বিষয়ের তিনি জবাব দিয়েছেন। তাতে বোঝা যায় যে শেখ হাসিনা তো এখন জানেন যে রাষ্ট্র নিয়ন্ত্রিত বা বাংলাদেশের মিডিয়াতে কি আসে এটা তিনি জানেন, যে ডিজিএফআই যা বলে তাই আসে। তো তাদের বক্তব্যে বোঝা যায় যে তিনি আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিতই দেখেন এবং নিয়মিত একনিষ্ঠ দর্শকের মতোই ফলো করেন। তো আমরা অ্যাকচুয়ালি তার এই ভাষণের কিছু অংশ আমরা নিয়েছি, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমি যদি শুরু করি এভাবে, প্রথমে আমি একটি ক্লিপ দেখে আসছি। এখন কি বলবো, আমরা কেউ টাকা খেয়ে করছি? মানে আপনার সম্বন্ধে কদিন আগে বললো যে আপনাকে বিএনপির কার সঙ্গে টাকা লেনদেনের ব্যাপারে টেলিফোনে আলাপ হচ্ছে, তো কণ্ঠস্বর বদলিয়ে এডিট করে যেটা করছে। আমি তো একটা অংশতে বলেছি যে আমি জানি একটা এক রুমের অ্যাপার্টমেন্টে থাকেন, এত টাকা পয়সা নিয়ে এত কৃপণতা করছেন কেন? একটা ম্যানহাটানে একটা $1 মিলিয়ন দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন। তো কি বলবো, অর্থাৎ আমার মনে হচ্ছে যেন শেখ হাসিনা এই জাতীয় একিউজ করবেন, এই জাতীয় অভিযোগ আনবেন, তার জন্য গোয়েন্দা সংস্থা তড়িঘড়ি করে এরকম একটা অডিও বানিয়ে দিয়েছে তার বক্তব্যের রেফারেন্সের সুবিধার জন্য, 2 দিন আগে ছেড়ে দিয়েছে। তো এখন ধরেন এটি যে বানানো, এটি মোটামুটি ইতিমধ্যেই সাধারণ মানুষ এটি বুঝতে পেরেছেন যে আমার টকশো থেকে 3-4টা শব্দ নিয়ে এটি বানানো হয়েছে। তো আমি ভাবছি যে আমাদের আরো কিছু উদ্যোগ আছে সামনে, অনলাইন থেকে শুরু করে আরো বেশ কিছু কাজ যুক্ত হচ্ছে আমার এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে, এবং আমি ভাবছি যে একটি ডোনেশন বাটন দিয়ে দিব। কারণ আমরা আমেরিকায় তো দেখি নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে সকল টেলিভিশন চ্যানেল সবারই একটা ডোনেশন বাটন আছে। মনে করে যে আমরা এর সঙ্গে থাকবো, একে সাপোর্ট করবো, তো অসুবিধা কোথায়? সমস্যা তো কিছু নেই, কারণ প্ল্যাটফর্মটা বড় হবে, অনেকে এটার সাথে কাজ করবে, তাদের জীবিকা নির্বাহেরও বিষয় আছে। কারণ আমার ইউটিউব চ্যানেল ধরেন আমি তো আমার মতো করে আমার আয় থেকে বা আমার সময় থেকে ম্যানেজ করে হয়ে যায়, প্রোগ্রামগুলো হয়ে যায়, কিন্তু সাথে যখন অন্য অনেকে কাজ করবে সেই জায়গাটি গুরুত্বপূর্ণ, কারণ তাদের সময়ের জায়গাটা আমাদেরকে মূল্য তো দিতেই হবে। তো আপনি যদি লক্ষ্য করেন শেখ হাসিনার এই বক্তব্যে তিনি একটি কথা বলেছেন, আমরা বৈধ অবৈধ যাই হই, কিভাবে দেখেন? বেরিয়ে যায়, সত্য কথা মুখ ফসকে বেরিয়ে যায়। কদিন আগে ইকবাল সোবহান চৌধুরী এক অনুষ্ঠানে বলছিলেন, তাকে ওই যে চ্যানেল আয়ের একটা টক শোতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে যখন একজন ওই উপস্থাপনাকে বলছে যে অনেকে বলছে নির্বাচন অবৈধ, তখন ইকবাল সোবহান চৌধুরী বললেন যে অবৈধই হোক আর বৈধই হোক, এটাকে অবৈধ বলার অবকাশ নেই, কেননা ডক্টর কামাল হোসেন বলেছিলেন উনি মামলা করে দেবেন, যেহেতু উনি হাসিনা সরকারের বিরুদ্ধে নির্বাচন নিয়ে কোনো মামলা করেননি, সুতরাং নির্বাচনটা বৈধই হয়েছে। তো ওই ধরনের লজিক ইকবাল সোবহান চৌধুরীর মাথায় যেটা আছে, হাসিনার মাথাও তাই সেটাই আছে। দুজনই পাগল হয়ে গেল কিনা, নাকি জেনে শুনে পাগলামি করছে, শেয়ানা পাগল যেটাকে বলে, এর কি উত্তর দেবো আমি? এবং আরেকটি ক্লিপে আমরা যেতে চাই। আপনি জানেন যে আমি একটা অনুষ্ঠান করেছি,
তো কি মনে করেন আপনি? এটা আরেক পাগলামি যে বিমান বসে থাকলে নষ্ট হয়ে যাবে, সুতরাং আমি ফিনল্যান্ড হয়ে ঘুরে আসলাম। ওটা উনি বললেন না কেন যে ফিনল্যান্ডে আমি আমার ছোট বোন রেহানার ছেলে ওই রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। ববির ববি সিদ্দিকীকে দেখতে গেলাম, কেননা সে মান অভিমান চলছে, সে মনে করছে যে আমি আমার পরে পুতুলকে ক্ষমতা দিতে যাচ্ছি। এখন তাকে নিশ্চিত করতে গেলেন যে আমার পরে পুতুল, পুতুলের পরে তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি তো পুতুলা তোমার চেয়ে বড়। এটা তো নিজেদের, তাদের তো এটা সাম্রাজ্য, তাদের এটা রাজতন্ত্র ব্যাপার। তো এটা বললেন না কেন যে ফিনল্যান্ডের রুট না থাকা সত্ত্বেও আমি নিয়ে গেলাম। আর এটা কি উদ্ভট কথা, পৃথিবীর সর্বত্র এখন বিমান চলাচল করছে, মানে কানাডা থেকে আমেরিকা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাংলাদেশের ওয়ার্কাররাও যাচ্ছেন আসছেন। সুতরাং বিমান বসেই রাখতে হবে, বিমান বিক্রি করে দেন। এত বড় আপনি ড্রিম লাইনার কিনেছেন, কিনে এত টাকা, কত টাকা খরচ হলো সেটা উনি বললেন না কেন? যে ফিনল্যান্ডে উনি দুদিন ছিলেন, কি দরকার? স্যার স্যার চার্টার্ড বিমান তো চার্টার্ড করা হয়েছে, যে চার্টার্ড করা হলে বিমানের পার আওয়ারের ফ্লাইং কস্ট হচ্ছে 28,000 সামথিং, প্রায় ভ্যাট ট্যাক্স সহ এটা 30-এর মতো, $30,000 পড়ে যায় পার আওয়ারে। আর এই যে এখানে গ্রাউন্ডেড করে রাখছে, এই গ্রাউন্ডেড এখানেও কিন্তু ফি আছে, পার্কিং ফি, এবং যেহেতু এটা ভিভিআইপি ফ্লাইট, এটা সিকিউরিটি কস্ট এক্সট্রা, অনেক রকমের বিষয় আছে। আমি এটা নিয়ে কাজ করছি যে টোটাল আসলে কত দাঁড়ায় খরচটা, আমি একটু দেখতে চাই যে টোটাল কত দাঁড়ায় খরচটা। তো এটা তো নতুন কোনো ব্যাপার না, এর বাবাও এটা করেছিলেন 1973 সালে অটোয়াতে গিয়েছিলেন বিমানের একটা ফ্লাইট নিয়ে, তখন নতুন ফ্লাইট, যেটা আমি এক প্রোগ্রামে বলেছি। তখন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ তার আত্মজীবনীতে লিখেছেন যে আমি বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফট দেখে অটোয়া বিমানবন্দরে খুব খুশি হলাম যে এক নতুন দেশ, তাদের এয়ারলাইনারও আছে। 7 দিন পরে কনফারেন্স যখন শেষ হলো, দেখলাম বিমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু প্রচুর লোকজন সেখানে মালামাল ভর্তি করছে। খোঁজ নিয়ে জানলাম যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে আত্মীয় স্বজন এবং পার্টির দলের লোকজন এসেছিল, এবং তারা সব বাজার টাজার করে বিমানে ভর্তি করে শপিং করে নিয়ে যাচ্ছে দেশে, ডিউটি ফ্রি দেশে নিয়ে যাবে। তো উনি খুব দুঃখ করলেন যে, এবং বলেছিলেন উনি যে poorer the country, bigger the Cadillac. যত বড় গরিব দেশ হয়, তাদের ওই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ক্যাডিলাক গাড়িটা আরো বড় হয়। মানে ধনী দেশের চাইতেও দরিদ্র দেশের ক্যাডিলাক গাড়ির শান শৌকত অনেক বেশি। আপনি দেখেন না, আপনি নিউ ইয়র্ক বলেন, ওয়াশিংটন ডিসি বলেন, আমি সিঙ্গাপুরে আমি 10 বছর কাজ করেছি, বিভিন্ন দেশের এম্বাসি গুলো এবং অ্যাম্বাসেডারদের থাকার বাড়িঘর গুলো অনেক 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 ছোট। আপনি ওয়াশিংটন ডিসি যেখানে বাংলাদেশের এম্বাসি করেছে, সবচেয়ে ব্যয়বহুল এরিয়া। আমি সিঙ্গাপুরে উদাহরণ দিচ্ছি, সিঙ্গাপুরে বাংলাদেশের অ্যাম্বাসেডার থাকতেন যে বাড়ি ভাড়া করে, তার পাশের বাড়ি হচ্ছে সিঙ্গাপুরের ডেপুটি প্রাইম মিনিস্টারের বাড়ি, মানে সবচেয়ে একটা ভালো এলাকাতে। আর আমি যেখানে একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলাম সিঙ্গাপুরে, আমার 1 ব্লক পরেই ওই একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকতেন ভিয়েতনামের রাষ্ট্রদূত। তো ভিয়েতনাম তো বাংলাদেশের চাইতেও তখনও সচ্ছল, এখনো সচ্ছল, আমাদের জন্য ধনী দেশ। তাদের অ্যাম্বাসেডার 1700 স্কোয়ার ফুটের একটা অ্যাপার্টমেন্টে থাকতেন, আর বাংলাদেশের হাই কমিশনার থাকতেন 5000 স্কোয়ার ফিটের একটা বাড়ি। সেখানে আগের হাই কমিশনার বলছিলেন, মিলিটারি জেনারেল ছিলেন, যে আমাদের বাড়িতে সুইমিং পুল নেই। তো এসছে তো কুমিল্লার কোন গ্রামের থেকে, এখন অ্যাম্বাসেডার হয়ে এখানে তার সুইমিং পুলওয়ালা বাড়ি দরকার। তো ওগুলোর খরচ ব্যয়ভার বাংলাদেশ সরকার, বাংলাদেশের ট্যাক্স পেয়াররা বহন করে। এখন শেখ হাসিনা যে কথাগুলো বললেন, এর একটারও আগামাথা নেই, এবং সূত্রগুলো যোগ করলে যোগফল হয় শূন্য। যে বিমান আটকে ছিল, উনি একটা যে কোনো একটা বিমানের, উনি আর ফরেন মিনিস্টার বা সঙ্গে আর একজন, 2 জন 3 জনের বেশি তো যাবার দরকার ছিল না। 2-3 জনকে নিয়ে উনি যে কোনো একটা এয়ারলাইনারের ফ্লাইট নিয়ে সোজা নিউ ইয়র্ক চলে যেতেন, লন্ডন হয়ে বা যে কোনো জায়গা হয়ে। হেলসিঙ্কি যাওয়ার তো কোনো দরকার ছিল না। এগুলো কে বলবে? এবং স্যার ধরেন ফিনল্যান্ডে উনি যাওয়ার 10 দিন আগে এসএসএফ এর 10 জনের বা 15 জনের একটা টিম
অগ্রবর্তী দল চলে গেছে, আমেরিকায় আসার আগে 10 থেকে 15 জনের আরেকটা দল এখানে আসছে। সো অর্থাৎ মানে রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, হই হই, ওনার নিরাপত্তা, ওনার নিরাপত্তা। মানে সম্পদ যাচ্ছে দেশের, গরিব দেশের মানুষ খেতে পায় না। তো এবং আপনি যদি দেখেন যে আজকে এক মন্ত্রী বলছিলেন যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা তাদের নিজের খরচে গেছে, অন্য এয়ারলাইন্সেই চলে আসছে। তো আপনি এই 300 সিটের এই বিমানটা খালি উড়ায় নিয়ে গেলেন কেন? সেই তাই না? হ্যাঁ, ওরা টিকিটে পয়সাটা দিত, বিমান পয়সাটা পেত। যে বিমান পয়সাটা পেত, তো তাইলেও তো একটা হইতো যে আচ্ছা ঠিক আছে কিছু টাকা পেলাম। তো অন্য এয়ারলাইন্সকে তো 141 জন টাকাই দিল। কিন্তু হেলসিঙ্কি নেবার কোনো যুক্তি এখানে ধোপে টিকবে না। হেলসিঙ্কি কেন যাবেন? আপনার সঙ্গে আপনার রাজতান্ত্রিক পরিবারের গন্ডগোল মিটানোর জন্য আপনি যাবেন। সেখানে আপনি নিজের পয়সায় নিজে এয়ারলাইনের টিকিট দিয়ে যাবেন। আপনি বাংলাদেশ বিমানে একটা প্লেন নিয়ে হেলসিঙ্কি কেন যাবেন? পুরো একটা হোটেলের একটা ফ্লোর ভাড়া করে কেন থাকবেন? কার পাবের পয়সা? আর আপনার কি যুক্তি দেখেন না যে জেএফকে তে বিমান নামানোর একটা মহড়াও হয়ে গেল, বুঝছেন তো? মানে এই বিমানের পাইলট সিএনজি চালায় আর কি, জেএফকে তে কেন? জেএফকে এয়ারপোর্টটা দেখে টেকে একটু মানে হাত তার হাত মস্ক করতে হবে এই জেএফকে তে নামানোর জন্য। অদ্ভুত অদ্ভুত সব যুক্তি। তো আপনি জানেন যে একটি বিষয় খুব আলোচিত যে শেখ হাসিনার এই ফিনল্যান্ড সফরে তিনি প্রায় 32টি বড় সুটকেস নিয়ে গেছেন। সন্দেহ করা হচ্ছে যেটি ডিপ্লোম্যাটিক ব্যাগেজের আওতায় ফিনল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে উইদাউট এনি চেকিং। তো অনেকে সন্দেহ করেন যে এর ভেতরে হয়তো বৈদেশিক মুদ্রা ভর্তি করে নিয়ে গেছেন তিনি ভাগ্নের জন্য, ভাগ্নের অভিমান ভাঙাতে, অথবা কেউ কেউ বলছেন যে আফগান প্রেসিডেন্ট যে আশরাফ ঘানি তার মতো হতে পারে যে কিছু টাকা তিনি আগে সরিয়ে রাখছেন। তো আমরা যদি এই সংক্রান্ত তার বক্তব্যটা শুনি, তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মুখ খুলেছেন এই বিষয়টা নিয়ে, তার মানে ঘটনা সত্য, মানে ঘটনা সত্য যে এই পরিমাণ মানে ব্যাগেজ গেছে। সাথে অবশ্য তিনি এরপরে একটি অংশ আছে, সেটি হচ্ছে যে বিএনপির সময় 250টা লাগেজ তারা নিয়ে গিয়েছিল, সৌদি আরবে লকার ভাড়া করে রেখেছে, আমি শুনেছি এই সময় এরকম প্রচার হয়েছে। তো গত 14 বছরে তো আপনাদের তো এজেন্সি আপনি বের করতে পারলেন না যে বিএনপি কোথায় লকার ভাড়া নিয়ে রাখছে, তাই না? দেখুন, আমি এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলতে চাই। কে গুনেছে যে 32 ট্রাঙ্ক না 150 ট্রাঙ্ক? এই 32 নাম্বারটা আমার ক্লিক করছে। একবার তারেক রহমান সম্বন্ধে বলা হলো 32 ট্রাঙ্ক নিয়ে গেছে। এখন হাসিনার সম্বন্ধে বলা হলো 32 ট্রাঙ্ক বা সুটকেস। আমি দেখেন এগুলো ঠিক বিশ্বাস করি না। কেননা এর মানে এই না যে হাসিনা সৎ। হাসিনা পাকা চোর অতিশয়, যেটা বদরুদ্দিন উমরের মতো ভদ্রলোক, মার্জিত লোক। আমার তো মুখ খারাপ। বদরুদ্দিন উমর কলকাতার এক টেলিভিশনের টক শোতে এইভাবে বলছিলেন, হাসিনা তো চোর, হাসিনা তো চুরি করে, হাসিনা তো চোর, বারবার চোর শব্দটা ব্যবহার করছেন। তো বদরুদ্দিন উমর তো আমাদের খুবই শ্রদ্ধাভাজন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। উনি যখন বলছেন চোর, আমার মতো নগণ্য ব্যক্তির শেখ হাসিনাকে চোর বলাতে কোনো তাহলে কোনো মানে অপরাধ নেই। অপরাধ না, এটা কোনো বাধা দেওয়ার মতো ব্যাপার নয়। তবে চুরি করার যে এখনকার যে ডিজিটাল যুগে যেটা হয়েছে, ডিজিটাল ছাড়াও এই যে হুন্ডি এবং হাওয়ালা সিস্টেমে, যেগুলো আমি কাউন্টার টেরোরিজম পড়াতে গিয়ে আমি দেখেছি হাওয়ালা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে কোটি কোটি টাকা টেরোরিস্টরা ট্রান্সফার করে, ড্রাগ ডিলাররা করে। তো হাসিনার এই 32 বা 50 ট্রাঙ্ক নেয়ার, ফিজিক্যালি নেয়ার কোনোই দরকার নেই। তো আমি এ ধরনের ব্যাপারে খুব একটা উৎসাহী বোধ করি না। টাকা নেয়ার বিভিন্ন উপায় আছে। আওয়ামী লীগের যত বড় বড় বাটপার আছে, যেমন সালমান রহমান, সালমান রহমান বা বসুন্ধরা, এদেরকে বললে তারা মহা খুশি হয়ে 32 ট্রাঙ্কে যা আটবে তার চেয়ে বেশি টাকা, 64 ট্রাঙ্ক ভর্তি করা টাকা, সমপরিমাণ টাকা ফিনল্যান্ডে বলেন আর যেখানেই বলেন তারা পৌঁছে দেবে। এটা তো কোনো ব্যাপার না। সুইস ব্যাংকে নেওয়ার জন্য কোনো ঝামেলাই হয় না। তারা তো কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না। সুইস ব্যাংকে পাঠিয়ে রাখতো। তারপরে আপনার সজীব অজয় জয় অথবা ববি সিদ্দিকি, যার জন্য টাকাটা নিয়ে গেছেন বা নিজের টাকা সঞ্চয়, সেটা ওখানে চলে যেতে পারত। ফিজিক্যালি টাকা কেউ আনা নেওয়া করে নাই ডিজিটাল যুগে। আর হুন্ডি হাওয়ালার যুগে
একটা টেলিফোন, একটা ছোট্ট মেসেজ কোড দিয়ে দেবেন যে ও অমুকের বাড়িতে একটা বাড়ি কিনেছে ৩২ লক্ষ টাকা দিয়ে, তার মানে ৩২ সুটকেস টাকা দিয়ে দাও। ওর একটা কোড ল্যাঙ্গুয়েজে হুন্ডি হাওয়ালা আমি নিজে পড়িয়েছি এই সিস্টেমটা কিভাবে টেরোরিস্টরা টাকা পাচার করে। তো হাসিনা তবে স্যার আমি যতটুকু খোঁজ নিয়েছি যে আমি যতটুকু জানি তারা গত ১২-১৪ বছর এই হুন্ডি হাওয়ালা এইসব মাধ্যমেই পাঠিয়েছেন। সেই মানে এখন হয়তো ওইটা তো বিরক্ত হয়ে গেছেন। আর কত মানে এত টাকা তো বেহিসাবি টাকা তো স্যার, বেহিসাবি টাকা। হতে পারে আমি উড়িয়ে দিচ্ছি না, তথ্যটা উড়িয়ে দিচ্ছে না। তবে আমার কাছে একটা কেমন যেন বেখাপ্পা লাগে। এত বুদ্ধিমান, বুদ্ধিমতী এরা, চোর ডাকাতদের তো কিছু বুদ্ধি ইনস্টিংক্ট থাকে। ছেলে পেলে দেখবে এই যে এয়ারপোর্টে কেউ যদি ছবি তুলে রাখে তাহলে এটা প্রচারিত হয়ে যাবে। আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই, শেখ হাসিনার মহিমা কীর্তন। এটা কি মন্তব্য করব? সবাই জানেন শেখ মুজিবুর রহমানের বাবা খুবই, খুবই, খুবই ছোট চাকরি করতেন। তিনি রিটায়ার করেছেন পেশকার হিসাবে। পেশকার মানে এসডিও সাহেবের কোর্টে ওই যে ফাইল পত্রগুলো যিনি পেশ করেন তার টেবিলের উপরে, এবং কেউ ১০ টাকা দিলে পারে তারটা উপরে যাবে যাতে এসডিও সাহেব বা ম্যাজিস্ট্রেট সাহেব ওর ফাইলটা আগে দেখেন। ১০-২০ টাকা ঘুষ খাওয়ার মতো ব্যবস্থা আছে। আর ছোট্ট চাকরি পাকিস্তান আমলে তাদের বেতন ছিল খুব বেশি হলে ১৫০ টাকা। কিন্তু জিয়াউর রহমানের কথা বলছেন, জিয়াউর রহমানের বাবা তো পশ্চিম পাকিস্তানে চাকরি করতেন, আর্মি অফিসার ছিলেন। খালেদা জিয়ার বাবাও অনেক বিত্তশালী বা ভালো ব্যবসায়ী ছিলেন দিনাজপুরে। তাদের পরিবারের সঙ্গে শেখ পরিবারের কোনোই তুলনা হয় না। শেখ মুজিবুর রহমান মানে যেকোনো সংজ্ঞায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তের কোন সংজ্ঞায় বড় জোর বলা যায় শেখ মুজিবুর রহমান আগে নিম্নবিত্তের ছিলেন। তার বাবা যখন পেশকার হয়েছেন তখন নিম্ন মধ্যবিত্তের নিম্নাংশের প্রতিনিধিত্ব করতেন। মানে একেবারে গরিবও না, তবে নিম্ন মধ্যবিত্ত, যাদের নুন আনতে পান্তা ফুরায়, যারা হয়তো ওই যে পুরানো কাপড় দিয়ে ঈদ করে বা ওই রাত্রের বা আগের দিনের বাসি খাবার পরের দিন খান, এতে কোনো দোষণীয় ব্যাপার না। কিন্তু যেটা উনি বলেননি, ওনারা আরামায়েশে চলতেন কিভাবে। কেননা শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানিদের গালাগালি করতেন, কিন্তু ভেতরে ভেতরে আবার তারা যেটা শুনতে চাইতো সেটা শোনাতেন যে আমি কিন্তু পাকিস্তান ভাঙার পক্ষপাতী নই, আমি পাকিস্তানের একজন যেটাকে বলে মুক্তিযোদ্ধা। আর উনি পাকিস্তানে, আমি শুনেছি বহু লোকের কাছে শুনেছি যে উনি ১৯৩৬ সালে এই গোপালগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত সাইকেল চালিয়ে গেছেন। মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব কলকাতা এসেছিলেন তাকে দেখার জন্য। এই গল্পটা আমি আমার পাকিস্তানি বন্ধুদের কাছ থেকে শুনেছি। তাকে উনি বলেছিলেন যে আমি তো দেখো সেই ১৬ বয়স থেকেই পাকিস্তানপন্থী, জিন্নাহপন্থী। জিন্নাহ সাহেব মারা যাওয়ার পরে তিনি হাউমাউ করে কান্নাকাটি করেছেন, সেটা তার আত্মজীবনীতেই আছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তানি ২২ পরিবারের অন্যতম পরিবার আব্দুল্লাহ হারুন, শেঠ হারুন, হারুনের একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল বাংলাদেশেও, পূর্ব পাকিস্তানে আলফা ইন্স্যুরেন্স কোম্পানি। সেখানকার একজন মানে চাকুরিজীবী কর্মচারী হিসাবে তাকে মাসে ২০০০ টাকা বেতন দেয়া হতো, এবং এটা একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। মানে ওই আব্দুল্লাহ হারুন চাচ্ছিলেন যে বাংলাদেশে মানে ইস্ট পাকিস্তানে শেখ মুজিবের প্রভাব প্রতিপত্তি আছে, ৬ দফা দিয়েছে, সুতরাং তাকে একটু হাতে রাখতে হবে। বড় বড় ব্যবসায়ীরা সব সব রাজনৈতিক দলেই চাঁদা দেয়, এটা এক ধরনের চাঁদা। তো তখনকার পাকিস্তান আমলের ২০০০ টাকা মানে এখনকার ৮ থেকে ১০ লক্ষ টাকা। ৮ থেকে ১০ লক্ষ টাকা তাকে মাসে দিলে শেখ হাসিনা বা শেখ কামাল ছেলে মেয়ে সহ তো ভালোভাবেই থাকার কথা। তারা খারাপভাবে থাকবেন কেন? যখন সোনার ভরি ছিল ১০০ টাকা। ওই সময় ২০০০ টাকা মানে কত? ২০ তোলা সোনা কেনা যেত ১ মাসের বেতন দিয়ে। এখন আপনি বাংলাদেশে ২০ তোলা সোনা পরিমাণ টাকা যদি কাউকে দেন, কত টাকা ভরি? ৪০,০০০ ৫০,০০০ টাকা ভরি। তো কত টাকা হয় হিসাব করে দেখেন। ৪০ মানে ২০ তোলা সোনার সেই পরিমাণ টাকা তাকে দিত আব্দুল্লাহ হারুন। পাকিস্তানিদের উনি টাকায়
বড় হয়েছেন। এবং ৭১ সালে তো তাই। এহিয়া সরকার তাকে মাসে ১৫০০ রুপিস দিত। একটা গাড়ি, মিলিটারি গার্ড এবং বাড়িতে ভাড়া থাকতো মিলিটারি। মাসে ১৫০০ রুপিস বেতন পেতেন আম শেখ হাসিনা। যেটা ওই সময় তাজউদ্দিনের ফ্যামিলি বা অন্য কারো ফ্যামিলিতে দেওয়া হয়নি। উনাকে দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে যে নিশ্চয়ই উনার সঙ্গে শেখ মুজিবুর রহমানের সঙ্গে এহিয়া সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। যে জন্য এহিয়া খান তার টেস্টিমনিতে বলেছেন যে শেখ মুজিবুর রহমান ওয়াজ এ পেট্রিয়টিক পাকিস্তানি। এহিয়া খান ভুট্টোকে গাল দিয়েছেন, মুজিবকে বলেছেন পাকিস্তানি। সুতরাং পাকিস্তানিদের অনুগ্রহ পুষ্ট শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা কোন মুখে বলেন যে আমাদের তো কোনদিন টাকা পয়সার অভাব ছিল না? নিশ্চয়ই ছিল না। আপনারা বহু আগের থেকে দালালি করে আসছেন। আপনি যেমনটি বলছেন যে এই যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাকিস্তানিদের একটি সম্পর্কের কথা বলছেন। এই প্রেস কনফারেন্সে শেখ হাসিনা প্রেস কনফারেন্স না, এই জুম অনলাইনের এই বক্তৃতায় শেখ হাসিনা যথারীতি জিয়াউর রহমানকেও টেনে এনেছেন। আমি যদি বক্তব্যটা একটু শুনি। স্যার কিভাবে দেখেন এই বক্তব্য, এবং এটাই তিনি বাংলাদেশ থেকে আসার আগে সংসদেও এই জাতীয় একটি বক্তব্য দিয়ে এসেছেন তিনি? আমি যদি বলি উনি বলছেন সাম কর্নেল বেগ, আমি বলছি সাম কর্নেল খান। তখন শেখ মুজিবুর রহমানকে মিয়াওয়ালি জেলে ছিলেন ৭১ সালে, তাকে চিঠি লিখে বলেছিলেন যে শেখ সাহেব ঘবরাও নেই, तुम्हारी बेटी, तुम्हारी बीवी, तुम्हारे बच्चे हमारे হেফাজত में हैं, সবাই আমাদের হেফাজতে আছে, আমরা টাকা পয়সা দিয়ে রাখছি, খাওয়াচ্ছি দাওয়াচ্ছি। কর্নেল খান তো এটা লিখেছিলেন। এটা যদি আমি বলি শেখ হাসিনা কিভাবে এটাকে লঙ্ঘন করবেন যে আমি গুজব রটাচ্ছি? এই ধরনের আজগুবি ফাজলামি ফালতু কথা বলা, মানে বললেই তো বোঝা যায় যে একজন অবৈধ প্রধানমন্ত্রী না হলে বৈধভাবে নির্বাচিত হয়ে লেখাপড়া জানা একটা ভালো মানে রুচিশীল মহিলা যদি হতেন, উনি তো এই ধরনের উৎকট উদ্ভট অশ্লীল কথাবার্তা বহুবার বলেছেন। উনি আরেকদিন বললেন জিয়াউর রহমানের লাশ নেই ওখানে, টুঙ্গিপাড়াতে কার লাশ দফন করা হয়েছে? আর্মির হেলিকপ্টার করে নিয়ে গেছে। এখন অন্ধকারের মধ্যে হেলিকপ্টারে ভরেছেন শেখ শেখ মুজিবের লাশ ভরেছেন, নাকি শেখ নাসিরের লাশ ভরেছেন, নাকি আর কারো লাশ নিয়ে টুঙ্গিপাড়ায় কখন দফন করা হলো? কেউ তো সাক্ষী নেই। তো ওখানে ওই কবরের মাটি দিয়ে তো আর কিছু খুঁজে পাওয়া যাবে না। উনি এক সময় ওই, যেটা আমি সবসময় বলে আসছি, জিয়া পরিবার হচ্ছে তার জন্য একটা বিভীষিকা। যেটা আমি আরেক টক শোতেও বলেছি, দুটো মানুষকে উনি খুব ভয় পান। একটা হচ্ছে ডক্টর ইউনুস, আর একটা হচ্ছে জিয়াউর রহমান। এখন বাংলাদেশ বললেই যে কোনো জায়গায় পৃথিবীর নিউ ইয়র্কে বলেন আর সিডনি বলেন, মেলবোর্ন বলেন, লন্ডন বলেন, জিজ্ঞেস করবে ও ডু ইউ নো ডক্টর ইউনুস? কেউই বলবে না ডু ইউ নো শেখ মুজিবুর রহমান। আর জিয়াউর রহমানের ওইরকম একটা নাম ডাক ছিল। প্রেসিডেন্ট কার্টার থেকে শুরু করে লিকুয়ানিও তাকে ডেকেছেন, কার্টার এসছেন, তার সঙ্গে কথাবার্তা বলেছেন। তিনি বাংলাদেশের এই যে এখন যে উন্নয়ন, তার একজন লোককে যদি কৃতিত্ব দিতে হয়, সে একজন হচ্ছে জিয়াউর রহমান। এই যে বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরি এন্ড বিদেশে বাঙালিদের কর্মসংস্থান করার ব্যবস্থা, অনেকেই মিলে কাজটা করেছেন। এক ব্যক্তিকে ক্রেডিট দিতে হলে সে ক্রেডিট যায় জিয়াউর রহমানের কাছে। সুতরাং তার প্রতি যে তার এই অভিযোগ, এবং উনি কদিন আগে শেখ হাসিনা বললেন জিয়াউর রহমান তো সেক্টর কমান্ডার ছিলেন না, উনি সেক্টর প্রধান ছিলেন। তো সেক্টর প্রধান এবং সেক্টর কমান্ডারের যে ভেতরে যে পার্থক্যটা, এটা আমি বুঝলাম না। উনি একটা ব্রিগেড হেড করতেন। জেড ফোর্স একটা ব্রিগেড, যেমন এস ফোর্স, কে ফোর্স, এগুলো ব্রিগেড ছিল। ব্রিগেড কমান্ডাররা রাইফেল বা মেশিন গান নিয়ে যুদ্ধ করেন না। তারা একটা বাংকারে বা বাংকারের চাইতে একটু নিরাপদ জায়গায় বেশ দূরে, কয়েকশো গজ দূরে বা হাফ কিলোমিটার 1 কিলোমিটার দূরে একটা নিরাপদ স্থানে অবস্থান করে সেখান থেকে টেলিফোন বা ওয়্যারলেস এর মাধ্যমে তারা ওই মেজর, ক্যাপ্টেন এদের সঙ্গে যোগাযোগ করেন, লেফটেন্যান্ট কর্নেলদের সঙ্গে যোগাযোগ করেন। সাপোর্ট মানে সেখানে জিয়াউর রহমানকে কেউ যুদ্ধ করতে দেখেনি। কাদের সিদ্দিকী তো বললেন যে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, এবং পাকিস্তান সরকারও বলেছে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন। এত মিথ্যাচার করে শেখ হাসিনা কি অর্জন করতে চান? ঠাকুর ঘরে কেড়ে
আমি কলা খাই না, এই এই মনোভাবের প্রতিফলন করছে এই তার জুম কনফারেন্সে, আর কিছু না। তার প্রধানমন্ত্রী চেয়ারে বসার তো যোগ্যতাও নেই। একজন শিষ্টাচারবিহীন, যেটা বাংলাদেশের বিচারকরা বলেছিলেন রং হেডেড লেডি, ওই বিচারকরা বলেছিলেন, বিচারকদের বাদ দিয়ে এখন কাগজে দেখলাম ঢাকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ১৭ জন বিচারকের মধ্যে ৯ জনই এলএলবি ক্লাসে পরীক্ষায় ৩য় শ্রেণী পেয়েছেন। ৩য় শ্রেণী পাওয়া লোক মফস্বল কোর্টে ওকালতি করতেও পারে না। সুতরাং ৩য় শ্রেণী প্রাপ্ত এলএলবি পাশধারীদের ১৭ জনের মধ্যে ৯ জনকে বিচারক বানিয়েছে। কেননা ওনার মনে আছে যে ওই আগেকার দিনে শিক্ষিত বিচারকরা বোধহয় জাস্টিস মোজাম্মেল বোধহয় ছিলেন, বলেছিল যে রং হেডেড ওমেন। তো আসলে তো রং হেডেড, মাথা খারাপ, মাথা গরম, মাথা খারাপ একটা মহিলা। এবং স্যার আমরা অন্য আরেকটা প্রসঙ্গে যাই, এবং আপনি যেটি বলছেন যে আসলে এটি অত্যন্ত দুঃখজনক আমাদের রাজনীতির, যে যেইভাবে আক্রমণ করে মানে ইচ্ছা মতো। এবং আপনি জানেন যে শেখ হাসিনা জাতিসংঘে সদর তাদের প্রশ্ন দিয়ে না, মানে উনি একটা সুযোগ করে দিয়েছে, একটা সুযোগ দিয়েছে জাতিসংঘকে, বুঝছেন? এবং এটা কি ধরনের কথা, আমি আসলে অবাক হয়ে গেলাম শুনে। আমি ছবিটা দেখলাম, উনি ওই একটা বিরাট প্রায় ২০ ফুট উঁচা একটা গাছ, মোটা সোটা একটা গাছের গোড়ায় উনি পানি দিচ্ছেন। তো কেউ যখন বৃক্ষরোপণ করে, স্যাপলিং থাকে ১ ফুট ১.৫ ফুট, খুব বেশি হলে ৪ ফুট উঁচা একটা স্যাপলিং, ওটাকে লাগানো হয়। অত বড় গজার গাছ, মানে এক বিরাট গাছ কি করে কেউ নিয়ে আসলো এবং ওখানে লাগালো, এটা তো বুঝলাম না। এবং এটা তো একটা ফেক বোঝাই যাচ্ছে। এই ব্যাপারে জাতিসংঘের কাছ থেকে একটু ক্লারিফিকেশন, আপনি নিউ ইয়র্কে থাকেন, আপনি গিয়ে দেখে আসেন, একটু বসে রোদ টোদ পোহায় আসেন, আর জানান যে কেমন বেঞ্চিটা, কেমন বসতে কেমন আরাম। তো এই ধরনের হালকা ছ্যাবলামিমূলক কার্যকলাপ, কথাবার্তা এত চিপ, কি বলবেন? মানে তবে গাছ যে মানে স্যাপলিং যে উনি লাগাননি, অত বড় গাছ, মানে এত মোটা একটা গাছের ছবি দেখলাম। একটা ছোটখাটো গাছ নিয়ে কারো বাড়ির ব্যাকইয়ার্ডে যদি ছবি তুলতেন তাহলে হয়তো কনভিনসিং হতো। তো আমি এটা বিশ্বাস করি না। না, কিন্তু ধরেন ওই বেঞ্চে বসে গাছের ছায়ায় বাংলাদেশের কথা ভাববে, এইসব আজগুবি বিষয় কেন আসতেছে আমি তাও তো বুঝি না। মানে কবিতা টবিতা রাখার ইচ্ছা হয়েছে, একটু কাব্যিক। এবং বাংলা বিভাগের ছাত্র ছিলেন আপনার মতো, সুতরাং হয়তো কাব্য সাধনা করার ইচ্ছা হচ্ছে এখন, কাব্য চর্চার জন্য বলছেন বাংলাদেশি গাছ। বাংলাদেশ থেকে একটা হিজল গাছ বা একটা আম গাছ নিয়ে লাগাতেন, সেটা আরো ভালো হতো। তো আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে তিনি তার বক্তৃতায় প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের বক্তৃতায় প্রায় ৪০ মিনিট ব্যাপী তিনি গত ১২ বছরের বিশাল মাহাত্ম্য কীর্তন করেছেন, তার উন্নয়নের ফুলঝুরি দিয়েছেন। তো আমরা সামান্য ২-৩টা পয়েন্ট একটু আপনার সঙ্গে আলোচনা করব আজকে। বিশেষ করে এই করোনাকালীন সময়ে সরকারের যে ভূমিকা, সেটি নিয়ে আমাদের কাছে আমি ২টো ক্লিপ রেডি করেছি। ১ম ক্লিপটা আমরা শুনি। তো মানে কি বলছেন? এই যে নগদ সাহায্য, প্রত্যেকেই টাকা, আমরা জানি ২৫০০ টাকা করে পেয়েছে। তাও আবার তিনি আবার এটার আবার আরেকটা জায়গায় ব্যাখ্যা দিয়েছেন যে করোনায় যত অর্থ সাহায্য দেয়া হয়েছে সব ইলেকট্রনিক ভাবে বা ব্যাংকের মাধ্যমে দেয়া হয়েছে। দুধের স্বর তুলে খাওয়ার ব্যবস্থা এখানে রাখা হয় নাই। তো আপনি যদি একটু বলেন দুটো মিলিয়ে। আমি তো ওই একটা ডকুমেন্টারি দেখলাম, কুড়িগ্রামের এক মহিলা বলছেন পয়সা করি নাই, এখন শুধু ওই যে ক্ষেতের ভিতরে যে কচু পাওয়া যায়, ওই কচু সিদ্ধ করে খাচ্ছি, চাল কেনার পয়সা নাই। এবং প্রচুর লোক, এরকম বহু রিক্সাওয়ালা, বহু সাধারণ লোকজনের ইন্টারভিউ আপনার ফেসবুকে আসে, সাধারণ জনগণ ওটা টেপ করে করে শোনায়। ঢাকা একটা সিএনজি স্কুটার নিয়ে ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম যে কিছু মনে না করলে বলেন কত টাকা বেতন পান। উনি বললেন স্যার কত টাকা আয় হয় মাসে, বললো ২০ থেকে ২২,০০০ টাকা। আমি বললাম আপনি তো ভালোই আছেন। সে আমার দিকে ধার ফিরে দেখে বলেছে কি বললেন স্যার, ভালো আছি, আপনি আমার বাজেট মিলিয়ে দেন। তখন তার ৩টা ছেলে মেয়ে, স্ত্রী, সে এবং তার সঙ্গে তার মা থাকে, একটা বস্তিতে বাড়ি ভাড়া করে থাকে। আর যে দুর্বিষহ বর্ণনা দিলেন যে ছোট মাছ
আর কোন রকম চচ্চড়ি সবজি দিয়ে খান, তার ড্রাইভারি করেন, সারাদিন স্কুটার নিয়ে বাইরে থাকতে বাইরে খেতে হয়, বাইরে খেতে বলছে কমপক্ষে স্যার 100 থেকে 150 টাকা লাগে। সে আমাকে জিজ্ঞেস করতে কত থাকলো, বাড়ি ভাড়া এত দেই, কত থাকলো, তারপরে বলছে স্যার আমার চিকিৎসা, ছেলে মেয়ের পড়াশোনার খরচ, টিউশন ফি, এই কাপড় চুপড়, মা আছেন অসুস্থ হলে ডাক্তারের খরচ, আমি দুদিন অসুস্থ বিছানায় পড়লে স্যার না খেয়ে থাকতে হয়, ধার নিতে হয়। এটা হচ্ছে 22,000 টাকা আয় করা এক লোক 2016 সালে যে 22,000 টাকা পেত। তো 22,000 টাকা তো এই নিম্ন শ্রেণীর ভেতরে সবচেয়ে উচ্চবিত্ত শ্রেণী এরা। যে গার্মেন্ট ফ্যাক্টরি ওয়ার্কারদের বেতন হচ্ছে 8,000 টাকা। টি গার্ডেনে যারা কাজ করে কুলি, তারা মাসে 3,500 টাকার মতো আয় করে, থাকার জায়গাটা ফ্রি, ছোট্ট ছোট্ট রুমের ভিতরে একটা করে ফ্যামিলি মাটির ঘরে তারা থাকে। এগুলো তো মানে দারিদ্র সীমার অনেক নিচে। বাংলাদেশের শতকরা 50% মত লোক দারিদ্র সীমার অনেক 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 নিচে বাস করে। তাদেরকে করোনার আগেও সরকারি কোনো সাহায্য দেওয়া সম্ভব ছিল না। টাকা পয়সা যা অর্জন করছে এরাই তো খেয়ে ফেলছে। কদিন আগে উনি বললেন দরিদ্রদের বাড়ি ঘর দেওয়া হয়েছে, হত দরিদ্রদের বলছেন যে ওরাই শাবল দিয়ে হাতুড়ি দিয়ে বাড়িগুলো ভেঙে, বলছে বাড়িগুলো ভেঙে পড়ছে। এবং ওটার উপরে একটা সুন্দর একটা ইউটিউবে একটা বক্তৃতা দেখলাম, আমার প্রাক্তন কলিগ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের প্রফেসর ছিলেন, বাংলা একাডেমির ডিজি ছিলেন। আমাদের সময় এককালে শেখ মুজিবকে স্বৈরাচার বলে গালাগাল করতেন, যখন 79-80 সালের দিকে ফিরে আসলেন বিলাত থেকে, এবং আমার নেইবার ছিলেন, নেক্সট ডোর নেইবার। পরে দেখলাম বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে দাঁত চিবিয়ে চিবিয়ে কথাবার্তা বলতেন। বাংলাদেশ ডিপার্টমেন্টের বাংলা একাডেমির ডিজি হয়েছিলেন। এখন বোধহয় বুঝে গেছেন যে 74 বছর বয়সে তাকে আর কোনো চাকরি বাকরি হাসিনা দেবেন না। সুতরাং উনি এখন বলছেন, কদিন আগে দেখলাম যে শাবল দিয়ে ঘর ভাঙা সম্বন্ধে বলছেন যে এটা তো কোনো জার্নালিস্ট, খবরের কাগজের কোন লোক ছবি তুলে দেখায়নি, আপনি হাসিনা এটা কি বলছেন, শাবল দিয়ে বাড়ি ঘরগুলো ভাঙা হয়েছে, এখানে চুরি হয়েছে, চুরির ফলে মাটির মতো ভেঙে পড়ছে, একটা বৃষ্টি হলে বাড়িগুলো ভেঙে পড়ছে, এখানে প্রচন্ড মানে রাহাজানি হয়েছে, খুনি ডাকাতি হয়েছে বাড়ি ঘরগুলোর ব্যাপারে। তো যেটা সৈয়দ আনোয়ার হোসেন পর্যন্ত বলছেন, আমি খুব মজা পেলাম যে কদিন আগে আপনি দালালি করতেন, এখন আবার দিকে সুর পাল্টিয়েছেন। ওটা বোধহয় উনি বুঝতে পারছেন যে সরকার তার কতদিন থাকবে, ওদের বিদায় ঘন্টা বেজে গেছে, অনেকে ভুল পাল্টানো শুরু করেছেন। হ্যাঁ। তো এখন শেখ হাসিনার কথার সঙ্গে তো কোনো যুক্তি দিয়ে তার কোনো কথারই উত্তর দেয়া যাবে না। তাকে উত্তর দেওয়ার জন্য যে ভাষা, সে ভাষা আমি সবসময় প্রয়োগ করতে চাই না, সেটা অনেক রূঢ় শোনাবে। মানে এদেরকে লাঠিপেটা করে বের করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তবে তবে শেখ হাসিনার বক্তব্যে একটি বিষয় এসছে, আপনি জানেন যে করোনার সময় ওই যে আওয়ামী, কি মনে করেন? পাগলের প্রলাপ, মানে কাঁচা ধান কেটে ওই যে বলে যে তোর পাকা ধানের মই দেয়নি, ওটার মধ্যে আরেকটা এখন এক্সাম্পল হলো যে তোমার কাঁচা ধান আমি কেটে ফেলিনি। বাংলা শব্দটা নতুন সংযোজন হলো যে আমি তোমার কাঁচা ধান তো কেটে ফেলিনি। এখন শেখ হাসিনা ছাত্রদের লীগ দিয়ে এটা প্রমাণ করলেন, সাহায্য করার নামে এরা মানুষের কাঁচা ধানও কেটে ফেলে। তো আপনি নিজের গুণ কীর্তন কত করবেন, ওটা তার, ইনি এটা উত্তরসূরি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তার বাবাও ওনার নিজের সৃষ্টি বলে উনি দাবি করতেন। 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন, এ ধরনের মিথ্যা দাবি করেছেন। তো এটা পৈতৃক সূত্রে পাওয়া, আমি শেখ হাসিনাকে দোষ দিই না, এটা তার রক্তের ভিতরেই আছে যে মিথ্যা ছাড়া সত্য কথা বলিব না। কি করবেন, আমি তাকে করুণা করতে পারি, আর তো কিছু করতে পারি না। স্যার, আমি ওনার গতকালের ভাষণ যা শুনেছি, আমি খুব অবাক হয়েছি যে একজন প্রাইম মিনিস্টার কি বলছেন, আসলে কি জন্য বলছেন। তিনি প্রচুর বিষয় নিয়ে উন্নয়নের ফুলঝুরির কথা বলেছেন পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থে আমরা করে দেখিয়েছি। কোথায় নিজেদের অর্থে করে দেখাইছে? হাসিনার কথা শুনে অবাক হওয়ার মতো কোনো ঘটনা তো না এটা। বাচ্চা দেখালেন 5-6 বছরের বাচ্চা অবাক হতে পারে, কিন্তু মহিলা অনর্গল মিছে কথা বলে যায়। একটা অবৈধভাবে নির্বাচনে এসে মানুষ খুন করে গুম করে, যে একটা যার হাতে রক্ত, সে তো এখন যাচ্ছে তাই বলবে
যেটা আমি আপনার টক শোতে বলেছিলাম যে জাস্টিস সিনহা বলেছিলেন যে শেখ হাসিনা প্রেসিডেন্ট আব্দুল হামিদের সামনে চেয়ার থেকে উঠে এসে তাকে লাথি দিয়ে ফেলে দিয়েছিলেন। যে মহিলা শাড়ি পরা একজন মহিলা একজন হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লাথি মারতে পারে, তার রুচি বোধ, কথা বলার যে রুচি, এটা তো খারাপ হবেই। এবং আমরা শেখ হাসিনাকে যখন চিনি 91 সাল থেকেই দেখেন, নির্বাচনে হেরে যাওয়ার পরে উনি বললেন যে আমি খালেদা জিয়াকে একদিনও শান্তিতে শাসন করতে দেব না, এবং উনি ওনার কথা রেখেছিলেন। সুতরাং যার ব্যাপারটা হচ্ছে নির্বাচন জিতলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচনে হারলেই বলছেন নির্বাচনে কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে ইত্যাদি। তবে তবে স্যার, বিষয়টা যেটা হচ্ছে যে ওনার কথা আসলে খুব কনফিউজিং। যেমন এখানে গতকালই তিনি বলছিলেন, আমরা যদি একটু শুনি তার বক্তৃতা। তো আমি মাঝে মাঝে ভাবি যে ধরেন যখন শুনি যে আমার বয়স 75, গড় আয়ুর থেকে আমি বেশি লিড করছি, হয়তো হায়াত শেষ হবে, ডাক আসবে, চলে যাব, অর্থাৎ এক ধরনের আধ্যাত্মিক চিন্তা বা এক ধরনের কি বলবো মানে পারলৌকিক চিন্তায় মানুষ সংশোধিত হয়, অনেক কিছু পরিবর্তন হয়। কিন্তু পর মুহূর্তে আবার ধরেন পুরো রিভার্স একটা কথা, জনগণের ভোটে আমরা নির্বাচিত। দেখুন, ওগুলো হচ্ছে সিম্প্যাথি ড্র করার জন্য। যাদের চুরি করার প্রবৃত্তি থাকে, মরার আগের মুহূর্তেও চুরি করে এবং ঘুষ খায়, টাকা খেয়ে অন্যরকম কথা বলে। দেখলেন না যে হেফাজতের ইসলামের ওই যে মুফতি শফি, প্রায় 90 বছর বয়স, হাসিনাকে গালাগাল করলেন, হাসিনা যে টাকা পয়সা দিল তখন ভোল পাল্টে ফেললেন। সুতরাং তার তো কদিন পরে মারাও গেলেন। কিন্তু মানুষের লোভের কোনো শেষ নেই। 75 কি আরো 20, আমি চাই উনি অন্তত 95 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকুন এবং জেলখানায় তার মৃত্যু হোক, এই কামনা আমি করি। সুতরাং উনি চলে যাবে, তার সুচিকিৎসার ব্যবস্থা হোক, যেভাবে হোক, দেশের টাকা দিয়ে হোক, তাকে আমাদের বিচার করতে হবে। এবং এখন যে কথা বলছেন যে আমরা উন্নয়ন করেছি, উন্নয়ন করছি, তো উন্নয়ন করছেন মানে এটা তো লোকে দেখতে পাচ্ছে না কেন? শুধু ফ্লাইওভার এবং হাইরাইজ বিল্ডিং কি উন্নয়ন নাকি? এবং এগুলো বেশিরভাগই হচ্ছে প্রাইভেট সেক্টর। এই যে লোকে ভালো খায়, ভালো পড়ে, কেননা তারা মিডল ইস্ট থেকে টাকা আসে, সিঙ্গাপুর থেকে টাকা আসছে, মালয়েশিয়া থেকে টাকা আসছে, কয়েক কোটি লোক বাইরে কাজ করে, তাদের জন্য হচ্ছে। সুতরাং আপনার কি কন্ট্রিবিউশন সেখানে? এখন যে কথাটা আপনি আরেকটা কথা কি যেন উনি বললেন, আমি ওই যে বডি ল্যাঙ্গুয়েজ দেখি, যারা তার জুম কনফারেন্সে বসে আছেন, ডান দিকে লক্ষ্য করেছেন এক লোক হা করে হাই তুলছে, মানে টায়ার্ড হয়ে গেছে হাসিনার কথা শুনতে শুনতে। না, এরাও তো জানে না, এরাও তো বাঙালি, এদেরও তো আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে, এরা তো সবই জানে। তোর এসছে অনেকে যে টেলিভিশনে দেখা যাবে, চেহারা দেখা যাবে, ওর জন্য দেখা যাবে একটু অনেকের পদের ইচ্ছা আছে, একটু পদ পাওয়া যায় কিনা, দেশে গেলে আর একটু সুবিধা নিতে পারে কিনা, এরকম কিছু বিষয় তো আছে। পাশাপাশি আপনি যদি আপনি যদি ওভারঅল ডক্টর তাজ হাশমি, আপনি যদি ওভারঅল শেখ হাসিনার কনফারেন্সকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, মূল্যায়ন করতে যান, সেটি কি হবে? ধরেন আমি আসলে আজকের এই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি যে আমি তার এই ভাষণ শুনে খুব কনফিউজড যে একজন প্রধানমন্ত্রী কি কারণে এত রকমের কথা বলছেন, কি কারণে তিনি এত মিথ্যাচার করছেন, কি কারণে তিনি প্রসঙ্গগুলো জবাব দিলেন, অনেক বিষয়ে জবাব দিলেন। আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন? আমি আদৌ কনফিউজ না, আমি তো এটাই আশা করি। এর চেয়ে ভালো কথা বলার যোগ্যতা হাসিনার নেই, প্রবৃত্তিও নেই, এবং একটা চোর অবৈধভাবে নির্বাচিত হয়ে আসছে, তাকে তো সাফাই দিতে হবে, নির্বাচন অবৈধ না। আবার সঙ্গে সঙ্গে সাফাই গিয়ে বলছে আমরা তো উন্নয়ন করছি। তার মানে আমরা চুরি করে ক্ষমতায় আসলেও আমরা উন্নয়ন ঘটাচ্ছি দেশে। এগুলো তো গিল্ট ফিলিং থেকে আসে। মানুষ চুরি করার পরে তার বিবেকের তাড়না একটা ব্যাপার আছে না? বিবেক এমন একটা জিনিস, এটা আপনাকে তাড়া করে। রাত্রে ঘুমানোর পরে নিশ্চয়ই তার মনে হয় আমি কি অন্যায় করেছি, হায় হায়, ছেলের জন্য মেয়ের জন্য কি অন্যায় করলাম, এখন আমাকে কোন দোজখে আল্লাহ রাখবে, সেটা রাত্রেবেলা হয়তো চিন্তা হয়, দিনের বেলা উঠে আবার স্বরূপে উনি আবার কাজকর্ম শুরু করে দেয়। এই ধরনের কথাগুলোর আমি আদৌ বিভ্রান্ত হইনি, আমি আদৌ মানে কোনো
এর চেয়ে ভালো কিছু আমি আশা করিনি। এ ধরনের কথা বলারই উনার উচিত, বলেন। এবং আজকে একটু অবাক হয়েছি যে কোনো গালাগাল করছেন না, অশ্লীল ভাষায়। খালেদা জিয়াকে আনেননি এখন পর্যন্ত। মানে ওই কিছুটা জিয়াউর রহমান সম্বন্ধে বললো খালেদার চরিত্র খারাপ। হ্যাঁ, ওই খালেদা জিয়া সম্পর্কে উনি বলেছেন যে এতিমের টাকার হ্যাঁ, কথা, আমি আমি সেটি দেখেছি। আহ, আমার মনে হয় যে ওটা একটু একটু শোনায়, তাহলে মানে 16 কলা পূর্ণ হয় আর কি, হাসিনার টোটাল বিষয়টা একটু পূর্ণ হয়। আবার পাকিস্তানের অঙ্গ বানিয়ে দেবে। হাসিনা, আপনার কি মনে নাই আপনি যখন টোকিওতে ছিলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আপনি আপনার ওই ভাঙাচোরা ইংরেজি দিয়ে বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, ওয়াই ডোন্ট ইউ টেক ইউর পাকিস্তানিজ, এরকম আপনি বলেছিলেন পারভেজ মোশাররফকে আপনার ফরিদপুরি গোপালগঞ্জি অ্যাকসেন্টের ইংরেজিতে। তখন আপনার মনে নাই পারভেজ মোশাররফ আপনাকে বলেছিলেন, Miss Prime Minister, I can assure you about one thing. If you go to any mental asylum in Pakistan, no mad person, even mad Pakistani, would not like to take East Pakistan, which would be a liability for us. So be assured, they are your people, they are not Pakistani agents. এটা বলে তাকে স্নাপ করেছিলেন। এটা তার সামনে যিনি এই বক্তব্যটা শুনেছিলেন, তার আমি নাম বলবো না, উনি বাংলাদেশে থাকেন, তো বিপদ হতে পারে। কিন্তু হাসিনার তো নিশ্চয়ই মনে আছে যে পাকিস্তানি প্রেসিডেন্ট তাকে স্নাপ করে দিয়েছিলেন ভদ্র ভাষায়। সুতরাং আমাদেরকে তারপরও শুভবুদ্ধির উদয় হবে বলে মনে হয় না। যা শুনলাম তাতে তো মনে হয় না যে তিনি কোনো শুভবুদ্ধির বা আলোর দিশা দেখতে পাচ্ছেন। তিনি এভাবেই চালাবেন, ভাবছেন এভাবেই সব ঠিক আছে, শেষ মুহূর্ত পর্যন্ত টেনে যাওয়ার চেষ্টা করবেন। আপনি আমি হলে কি করতাম? আপনি বা আমি যদি অবৈধভাবে টাকা পয়সা বানিয়ে অবৈধভাবে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় আসতাম, আমি আপনিও এরকম তাল বেতাল কথা বলতাম, বেহুদা কথা বলতাম। কেননা আপনার কাছে আমার কাছে কোনো যুক্তি দেওয়ার মতো কিছু থাকতো না। যেটা দেখেন তার চেলা চামুন্ডা গুলো গহর রিজভি অক্সফোর্ডের ডিবেটে বলছে যে মাত্র 40টা পোলিং স্টেশনে একটু গন্ডগোল হয়েছিল, আদারওয়াইজ 2018 সালের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে। ইকবাল সোবহান চৌধুরী বলল, নির্বাচন যদি অবৈধ হতো, নির্বাচন যদি সুষ্ঠু না হতো, তাহলে ডক্টর কামাল হোসেন বলেছিলেন উনি মামলা করবেন, উনি তো মামলা করলেন না। আর মানে কামাল হোসেন যেহেতু মামলা করছেন না, নির্বাচনটা বৈধ হয়ে গেছে। এইগুলো তো যত এই দুর্নীতিবাজ রাজনীতিবিদ, এই চোর ডাকাতের বংশধরেরা, তারা তো এটাই বলবে, চোরের মার বড় গলা। আপনি এটা যদি বিশ্বাস করেন, তাহলে হাসিনার কোনো বক্তব্যই আপনার কাছে অপ্রাসঙ্গিক বা আশ্চর্যজনক বলে মনে হবে না। এবং এবং পাশাপাশি আরেকটা কথা বলি যে চোরের 10 দিন সাধুর একদিন, ওটা উনি জানেন যে কোন দিন না ধরা পড়ে যায়, হ্যাঁ, কখন লেগে যায়, এটা এই ভয় তো তার আছে। তো ডক্টর তাজ হাশমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নিশ্চয় আমি নিকট ভবিষ্যতে আবারও আপনার সঙ্গে কথা বলবো। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি সালাম জানিয়ে দর্শক, এতক্ষণ আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ হাসিনা তার অনলাইন মিটিং এ নেতা কর্মীদের সঙ্গে আলোচনায় যে কথাগুলো বলেছেন, যে বিষয়গুলো তুলে ধরতে চেয়েছেন, তার সবগুলোই, অধিকাংশ বিষয়ই আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরলাম। নিশ্চয়ই আপনারাও উপলব্ধি করতে পারবেন, আপনারাও অনুধাবন করতে পারবেন এই অবৈধ প্রধানমন্ত্রী আসলে কি বলতে চেয়েছেন এবং তিনি কি করছেন, তার উদ্দেশ্য কি, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং তিনি গায়ের জোরে, মিথ্যাচারের জোরে কিভাবে টেনে নিয়ে যেতে চাচ্ছেন তার এই অবৈধ শাসনকাল। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।